এটাই কি সত্যি ডাব্লিউবি জেডিএফ রাজনীতি করার জন্য এবং টিকিট পাওয়ার জন্য বেশ কিছু, আমি নাম নেব না, বেশ কিছু আন্দোলনকারী যারা মুখ, এবং তুমিও তার মধ্যে একটা মুখ, যে শাসক দল বা অন্য কোনো দলের টিকিট পাওয়ার জন্য লড়াই করছে? অনশনও পার হয়ে গেছে, ওভার, সবটা শেষ, আর কিছু হওয়ার নেই। এখন যেটা হচ্ছে নিজেদের টিকিট পাওয়ার জন্য, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। না, এটা একেবারে ভুল। দেখুন, এই মুহূর্তে আমি রয়েছি সরাসরি কলকাতা আরজিকর থেকে, আর আজকে আরজিকরের আসা আমার সঙ্গে অতিথি রয়েছেন ডক্টর আশফাকুল্লাহ নাইয়া। আজকে বেশ কিছু অজানা কথা নিয়ে কথা বলবো, যে কথা প্রত্যেকটা মানুষের মধ্যে একাধিক প্রশ্ন রয়েছে, একাধিক প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন আপনারা। আমরা সেই প্রশ্নের উত্তর এবং অটোপসি রিপোর্ট অর্থাৎ পোস্টমর্টম রিপোর্ট, যেই পোস্টমর্টম রিপোর্ট নিয়ে প্রচুর বিতর্ক, নানা বিতর্ক, এবং তার যে অভয়ার দেহে যে দুটি চাদর পাওয়া যায়, যেই চাদরের উল্লেখ একটি থাকলেও আরেকটি না থাকা, এবং সুরতহাল রিপোর্ট, ইনকোয়েস্ট রিপোর্ট, সেখানে পর্যন্ত অসঙ্গতির চিত্র, তা নিয়েও বিতর্ক, আপনাদের বহু মানুষের মধ্যে নানা বিতর্ক। এবং আরো একটি বিষয়, আশফাকুল্লাহ নাইয়া নিয়েও কিন্তু একাধিক খবর এর মধ্যে প্রকাশিত হয়েছিল। তিনি কেন প্র্যাকটিস করছেন যেখানে তার ডিগ্রিতে অন্যথা ছিল, ডিগ্রির ঠিকমতো মেনশন ছিল না, যার জন্য কাঠগোড়ায় দাঁড় করাতে হয়েছিল আশফাকুল্লাহ নাইয়াকে, একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। সেই প্রশ্নের উত্তর আমি সরাসরি আজকে জানবো। এই একাধিক যে বিতর্ক, তার আদতে কতটা সত্যি, তা কিন্তু আমাদের সঙ্গে সরাসরি ডক্টর আশফাকুল্লাহ নাইয়া তিনি পরিষ্কার করবেন। আমি প্রথমে শুভেচ্ছা জানাবো আমাদের সংবাদ মাধ্যমে আশফাক, এবং তোমাকে যে প্রশ্ন আমি প্রথমে করব, আমি যে ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠেছিল সেটা আমি পরে যাব, কিন্তু এই পোস্টমর্টম রিপোর্ট এবং ইনকোয়েস্ট রিপোর্ট নিয়ে একাধিক বিতর্ক প্রকাশ্যে আসে যে অভয়ার যে পোস্টমর্টম হয়, সেই পোস্টমর্টমে ব্লাড টেস্টের স্যাম্পল নাকি সামনে আসেনি, এবং একই সাথে তার দেহে দুটি চাদর দেখা যায়, যার মধ্যে নীল চাদরটির তথ্য থাকলেও লাল চাদরের কিন্তু কোন রকম তথ্য তোলা হয় না এই ইনকোয়েস্ট বা পোস্টমর্টম রিপোর্টে। এই জায়গা থেকে তোমার কি মনে হয়? আমি অ্যাজ এ ডক্টর, আমি এই জায়গা থেকে আমি প্রশ্ন রাখলাম। দেখুন, অ্যাজ এ ডক্টর আমরাও যা তথ্য জেনেছি, যেমন সেমিনার রুমে কি হয়েছিল, সেই পিকচারটা আমরা পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা মিডিয়া বন্ধুদের মাধ্যমেই দেখেছিলাম। আমি তো পোস্টমর্টমের এক্সপার্টও নই, কিংবা পোস্টমর্টম যখন হয় কিভাবে হয় এক্স্যাক্ট নলেজ আমার, বেসিক এফএমটি পড়ার জন্য যা জানি সেটুকুই। কিন্তু নানান ব্যক্তি যারা এসব ব্যাপারে এক্সপার্ট আছেন, তারা এ নিয়ে বিশ্লেষণ করেছেন, এবং তাতে অনেক কিছু অসঙ্গতি তারা আপনাদের মতোই তারা প্রশ্ন তুলেছেন মিডিয়া বন্ধুদের মাধ্যমে। তো আমরা যেটা মনে করি সেটা হলো, নানান চিত্র উঠে আসা থেকে শুরু করে এবং যে ঘটনাক্রম পরপর ঘটেছে আরজিকরের ঘটনায়, সমস্ত কিছু একটা অন্তত প্রমাণ করে যে তথ্য প্রমাণ লোপাটের একটা জায়গা তৈরি হয়েছে, এবং আমরা সেই বিশ্বাস নিয়ে এখনো আমাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছি। যদি তথ্য প্রমাণ না লোপাট করা হতো, তাহলে এত বড় বড় ব্যক্তিরা এখানে আসতেনই না। কারণ এরকম ঘটনা আমরা দেখেছি গ্রামে গঞ্জে প্রান্তে সবসময় ঘটে চলেছে, এবং অপদার্থতার জায়গা সবসময় উঠে আসে, কিন্তু এখানে একটা অতি সক্রিয়তা দেখা গেছে, এবং বিভিন্ন প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে এখনো ঘুরে বেড়াচ্ছে। তো সেই প্রশ্নের উত্তরগুলো যথাযথ পেতে আমার মনে হয় যে প্রশ্নগুলো আপনি আমাকে করলেন, এগুলো একজন ইনভেস্টিগেশন অফিসার কিংবা একজন এক্স সিবিআই অফিসার, তারা আরো ভালো এটা বিশ্লেষণ করতে পারবেন। আমার যেটা ধারণা সেটা হলো যে তথ্য প্রমাণ লোপাটের একটা চক্রান্ত হয়েছে, এবং তথ্য প্রমাণ লোপাট হয়েছে। আমরা কথা বলেছিলাম, আমরা এই যে কেসের সঙ্গে জড়িত এর আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারপরে বৃন্দা গ্রোভার, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টাও করেছিলাম। আমরা সংবাদ মাধ্যম থেকে বারবার তাকে কথা বলার চেষ্টা করি, কিন্তু বৃন্দা গ্রোভার তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সরে যান, কিন্তু বৃন্দা গ্রোভার যার পুরো টিম এর মধ্যে কাজ করছিলেন, কিন্তু হঠাৎ করে তিনি নিজে থেকেই সরে গেলেন, এবং একই সাথে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ পর্যন্ত। আমরা যখন মিডিয়ায় তার সাথে কথা বলার বহু চেষ্টা করি, তিনি কিন্তু কোনো কথাই বললেন না। কোথাও কি মনে হয় যে বৃন্দা গ্রোভার ম্যাডাম তিনি নিজেও কি এই আন্ডারস্ট্যান্ডিং এর যে অভিযোগ তার বিরুদ্ধে উঠছে, সেটা কি
সেটাই সামনে প্রমাণিত করে বলে মনে হয়? না, ব্যক্তি বিশেষকে আমি কখনোই দোষারোপ করি না। কোনো ব্যক্তি হয় না, একটা ঘটনার রিফ্লেকশন হয়ে দাঁড়ায়। কোনো ব্যক্তি যখন, ধরুন বৃন্দ ম্যাডামের কথা যিনি বলছেন, উনি একটা ল এবং হচ্ছে যে আপনার কোর্টের একটা প্রতিচ্ছবি জায়গা দেখাতে চান। কিভাবে কেন উনি সরে দাঁড়ালেন, কি এক্স্যাক্টলি, এটা বিশ্লেষণ করার সত্যি বলতে ক্ষমতা আমার নেই টোটালি। কিন্তু আমরা যেটা ওভারঅল দেখছি যে কোনো না কোথাও একটা বোঝাপড়া, কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং জায়গা তৈরি হচ্ছে, যেটার জন্য আমরা যে সিবিআই সুপ্রিম কোর্টে বলছে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সেই সিবিআই সেশন কোর্টে চার্জশিটই দিচ্ছে না। পারছে না নয়, দিচ্ছেই না। তো পারছে না চার্জশিট দিতে পারতো, কোনো তথ্য প্রমাণ লোপাট হয়নি, তাহলে সাধারণ মানুষের অন্তত মন থেকে প্রশ্নটা অন্যভাবে হতো। কিন্তু আমরা যে বিশ্বাসটা দেখেছি সেটা হলো যে, বিশ্বাসের জায়গায় আছে সেটা হলো যে তথ্য প্রমাণ লোপাট হচ্ছে, কোন লেভেলে হচ্ছে, কারা করছে এবং কোথায় কি যোগসাযোগ, এটা বলা অন্তত আমাদের লেভেল থেকে লাস্ট মুহূর্তে এমনটাও তথ্য আসে যে অভয়ার বাবা মার সাথে বৃন্দা গ্রোভারের টিমের রীতিমতো বচসা হয়। শুধু তাই নয়, বৃন্দা গ্রোভারের সাথে কথাও হয়, অ্যাডভোকেট বৃন্দা গ্রোভারের সাথে কথাও হয়, এবং কথা হওয়ার পরে রীতিমতো এক প্রকার বাগ বিতণ্ডা পর্যন্ত হয়। তারপরে সেদিন রাত্রেই তিনি ছেড়ে যান, এবং এক প্রকার আমাদের সূত্রের খবর বলছে যে বৃন্দা গ্রোভারের যিনি আইনজীবী, যিনি শিয়ালদা কোর্টে ছিলেন, যিনি কেস দেখছিলেন, তিনি রীতিমতো বলেছেন আপনাদের কোনো পেপারস দেওয়া হবে না, পেপারস নিতে গেলে দিল্লি আসবেন, কেসকে রিলিজ করার বিষয়ে আপনারা আমাদের মিসগাইড করেছেন। তারপরে তার বাবা মা বলে যে আপনারাই তো পিছন থেকে ছুরি মেরেছেন। এই ধরনের তথ্য কনভারসেশন পর্যন্ত হয়েছে রীতিমতো। তাহলে কি এই জায়গা থেকে এই মানসিক অবস্থায় অভয়ের বাবা মার যে মানসিক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, তারপরে বৃন্দা গ্রোভারের টিমের এই ধরনের মন্তব্য কতটা যুক্তিপূর্ণ? দেখুন, এক্সাক্ট মন্তব্য আমি শুনিনি, কিন্তু যেটুকু আমার আপনার কথা অনুযায়ী মনে হচ্ছে সেখানে হলো যে দ্বিমত তৈরি হয়েছিল, এটুকু বলতে পারি। দেখুন, একটা বাবা মা যখন একটা বিশেষ করে সন্তানকে, একদম শুধু সন্তান নয়, আমি বেশি স্ট্রেস যেটা দিই সেটা হলো কন্যা সন্তান। আমাদের সমাজে একটা কন্যা সন্তানকে মানে নানান বাকশৃঙ্গদের হাত থেকে বাঁচিয়ে বড় করতে হয়। ছোটবেলা থেকে তার প্রতি একটা লোলুপ দৃষ্টি সমাজের থেকেই থাকে। একদম। আরো যদি সুন্দর দেখতে হয়, আরো যদি সুন্দর পড়াশোনা হয়, আমি এটা রূপ নিয়ে আলাদা কিছু বলছি না, মানে আপনারা দেখেছেন যে একজন ট্যালেন্টেড একজন মহিলা, একজন ট্যালেন্টেড পড়াশোনা এবং সব জায়গায়, আর পড়াশোনা এমন একটা অস্ত্র, যারা সমাজের ক্ষতি চায় তাদের কাছে এটা একটা ভয়ঙ্কর অস্ত্র, তারা ভয় পায় অস্ত্রটাকে। তো তাদের বিরুদ্ধে কেউ পড়াশোনা করে উঠতে গেলে, বিশেষ করে মেয়েদেরকে আমি তো পার্সোনালি মনে করি যে আমি আমার লেভেল যে জায়গায় আমি এমএস কমপ্লিট এক্সাম দিলাম, আমার বন্ধু যারা ফিমেল কোপিজিটি আছে যারা এমএস কমপ্লিট করেছে, আমার চেয়ে মিনিমাম 10 গুণ ট্যালেন্টেড এবং পাওয়ারফুল না হলে, মানসিক দৃঢ়তা না থাকলে আমার লেভেলে আসতে পারতো না, অন্তত আমাদের সামাজিক জায়গা থেকে। তো সেই জায়গায় যখন একজন এরকম একটা কি বলবো, মানে মেধা হারিয়েছেন তার বাবা মা, তার বাবা মা কাউকে মিসলিড করতে পারেন না আমার মনে হয়। তাদের যে ব্যথা, তারা যা করেছেন এবং যা করবেন ভবিষ্যতে, তাদের ব্যথার একটা রিফ্লেকশন তারা দেখাবেন, এবং সেই ব্যথাটার জন্য আমার মনে হয় একজন ব্যক্তি বিশেষে ভিন্ন ব্যবহার বলে আলাদা কিছু নয়, যে কোনো লয়ার যাদের একটা হিউম্যানিটি জায়গা আছে, আমার মনে হয় তাদের ব্যাপারগুলো মন দিয়ে শুনে ম্যাক্সিমাম তাদের স্যাটিসফ্যাক্টরি বিচার দেওয়ার জন্য যে ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া উচিত সেটা যদি দেওয়াতে পারেন, মনে হয় বেটার হবে। এখানে দ্বিমতের কোনো জায়গা নেই। নতুন টিম গঠন হয়েছে, একদম নতুন টিম গঠন হয়েছে। মানুষ আশা রাখছে যে এই নতুন টিম তারা নতুন ভাবে কাজ করবে, আরো অনেক বেটার ভাবে কাজ করবে। আমি সবচেয়ে অবাক লাগে যে রাজ্যে আমরা বাস করছি, যেখানে দুর্গাপুজোকে এতটা মাতৃশক্তির পূজা করা হয়, সেখানে যদি এরকম একটা লালসার রূপে নারীদের দেখা হয়, তারপরে একজন ডাক্তার যাকে আমরা ভগবানের রূপ দিই, এবং সেই হাসপাতালের প্রেমাইসের মধ্যে তার যে এ ধরনের ভয়ঙ্কর ঘটনা, এবং আরো একটা জিনিস যে যখন তার এই ধরনের ঘটনা এবং পোস্টমর্টম রিপোর্টে আরো কিছু অসঙ্গতির যে কথাটা, এবং যে 4 জন সই করেছে, বারবার বিরোধী শাসক দল বারবার বলছে যে কেন 4 জন যে ডাক্তার, পিজিটি ডাক্তার, তারা সই করলো এই
পোস্টমর্টম রিপোর্টের মধ্যে যে 4 জন ডাক্তার সই করেছে পিজিটি, কেন সই করলো? তাহলে তারা কি না জেনে না বুঝেই সই করে দিল? এই সই করার মানে কি? তাহলে কনফার্মেশন দিল কেন? এই ধরনের প্রশ্ন। এটা বারবার আমরা এটা ক্লিয়ার করেছি, বারবার বলেছি যে 4 জন ওখানে আপনারা সই যাদেরকে দেখেছেন তারা ফরেন্সিক বিশেষজ্ঞ তো শুধু নয়, ফরেন্সিক স্টুডেন্টও ছিলেন না। তার মানে সাধারণ মানুষের এটা বোঝা দরকার যে ওরা তাহলে ওখানে কি করতে গিয়েছিল। একদম তাই। ওই 4 জন এই জন্য গিয়েছিল যে যাতে আমাদের চোখের সামনে কিছু ঘটনা, যে অপারেশন কাটাকুটি তো আমরা দেখেছি, এর আগেও দেখেছি, তাহলে কাটাকুটিটা যেটা হচ্ছে আমাদের সামনে যাতে হয় এবং যা পাওয়া যায় সেটা যেন আমরা দেখতে পাই। না হলে কি হবে, সুইসাইড বলে চালানো হতে পারে। কারণ তখন আপনারা জানেন সন্দীপ ঘোষ স্যার তখন এখানকার প্রিন্সিপাল ছিলেন, একটা মেশিনারি ছিল, ওটাকে চাপা দেওয়ার একটা চেষ্টা চলেছিল এবং সেটা মিডিয়া বন্ধুর মাধ্যমে প্রকাশ এসেছে। তো এই ভয়ে তড়িঘড়ি, মানে আমাদের তো আন্দোলন বলতে ওই টাইমে একটা প্রতিবাদ, যে এটা অন্যায়, এরকম মানবো না আমরা। তখন প্রতিবাদে কয়েকজন আমরা বলা হলো যে কয়েকজন অন্তত গিয়ে পোস্টমর্টম রুমে থাকুক, যে হ্যাঁ পোস্টমর্টমটা অন্তত হয়েছে, নাহলে তো এমনি সেলাই করে বলে দিত যে পোস্টমর্টম করে দিয়েছি। এরকম মেশিনারির একটা জায়গা তৈরি ছিল। হ্যাঁ, তো এবারে যারা ওই জায়গা থেকে যদি আপনি এই প্রশ্নটা, সেম প্রশ্নটা যদি কেউ একজন ফরেন্সিক এক্সপার্ট হতো আমাদের জুনিয়র ডাক্তারদের মধ্যে বা কোনো সিনিয়র ডাক্তারদের মধ্যে, যাদেরকে আমরা নমিনেট করে পাঠিয়েছি, তাহলে আমার মনে হয় তারা আরো ভালো উত্তর দিতে পারতো। কিন্তু সাধারণ মানুষ ওটা বোঝা উচিত যে ওরা কজন ওখানে গিয়েছিল একটাই কারণে, জানে না, অত এক্সপার্টাইজ নেই, কিন্তু যাতে ভুল কিছু না হয়, ওয়ান টাইপও বলতে পারেন সাক্ষী টাইপের, যা প্রশ্নটা হয়েছে। এবং আরো একটা প্রশ্ন উঠে আসছে যে 4-5 জন তার সঙ্গে খাবার খায় সেদিন রাত্রিবেলা, তাদেরও কোনো হদিশ পাওয়া যাচ্ছে? তারাও প্রকাশ্যে আসছে না, তাদেরও কোনো রকম কোনো জিজ্ঞাসাবাদ বা কোনো কথাই বলা হচ্ছে না। একদমই তাই। দেখুন, আমরা তো প্রথম দিন থেকে বলেছি যে এই ঘটনায় যারা জড়িত আছে একবারও কখনো শুনবেন না আমরা বলবো যে চেস্ট মেডিসিনের যারা পিজিটি ও কোপিজিটি ছিল বা ইন্টার্ন ছিল ওরা কেউ দোষী নয়। আমরা জানি ভিতরের লোকই দোষী। তাই তো সন্দীপ ঘোষ, তাই তো আশিস পান্ডে, তাই তো আপনার নাম উঠে আসছে। তো আমি বলছি তার কোপিজিটি কেন, তার যদি স্যারও কেউ হয়, তার কোপিজিটি থেকে শুরু করে তার ইন্টার্ন থেকে শুরু করে যে কোনো ডাক্তার হোক, তাদেরকে জেরা করা হোক, ধরা হোক, বিচার। অন্যায় যে করেছে সে অন্যায়কারী, প্রথম কাজ সে অন্যায়কারী, পরে সে ডাক্তার, পরে সে বন্ধু, পরের কথা। আমরা প্রথম থেকে এটা বলে আসছি এবং আমরা যেটুকু জানি সিবিআই তাদেরকে তদন্ত করেছে, আমরা এটুকু খবর পেয়েছি। কিন্তু আমাদের তো একটা লিমিটেশন থাকে, আমরা তো যথাযথ তদন্ত করতে পারবো না। বাট এটুকু বলতে পারি যে তার কোপিজিটি হোক, তার বন্ধু হোক, তার সঙ্গে ডিউটি করারত হোক, যদি তারাও করে তাদেরও ফাঁসি চাই। মানে আমি ফাঁসি সাজা না, মানে সাজা চাই, যেমন কোর্ট যে সাজাটা দেবে, কিন্তু আমরা চাই বিচারটা হোক। যে বা যারা দৃষ্টান্তমূলক সাজা, ডাক্তার, নার্স, আবার বলছি ডাক্তার, নার্স, সহকর্মী, সহকারী, যে 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 সবাইকে ধরা ছাড়া পাচ্ছে দেখেই তো আমাদের কষ্ট হচ্ছে। আরো একটা এখানে প্রশ্ন আমি রাখবো, সেটা হচ্ছে যে এই যে পা, তার অভয়ার যে যখন ডেড বডি প্রকাশ্যে আসে তখন দেখা যায় যে তার পা দুটো একটা অ্যাঙ্গেল করে, দুটো এইভাবে অ্যাঙ্গেলে, যেটা বলা হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তার বডি পাওয়া যায়। এবং সবচেয়ে মজার ব্যাপার, তার দেহের পাশে সুন্দর করে জুতোর দুটোকে রাখা এবং আরো কিছু আনুষঙ্গিক যেগুলোকে খুব সুন্দর করে সাজানো, যেটা মনে হয় দেখে যে কেউ সুন্দর করে সাজিয়ে এখান থেকে রেখে, এবং অভয়ার যে হাতটা সেটা পর্যন্ত মাথার উপরে এইভাবে সুন্দর করে রাখা। এই যে আরো একটা যেটা এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পা দুটো, এটা কি কোথাও মনে হয়, একজন ডাক্তার হিসাবে কি মনে হয় যে পেলভিস ভাঙা নিয়ে একটা বারবার বিতর্ক উঠছে এবং পেলভিস ভাঙার কোনো তথ্য এই পোস্টমর্টম রিপোর্টে কিন্তু এর রিপোর্টে, অটোপসি রিপোর্টে নেই? তাহলে কি সত্যি মনে হয় যে পেলভিস ভেঙে যাওয়ার, যে আমরা একাধিক ডাক্তারদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু বলছে না এখানে পেলভিস ভেঙে যাওয়ার প্রবল সম্ভাবনা, কারণ একটা সাধারণ মানুষের এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পা থাকলে কিন্তু পেলভিস না ভেঙে থাকতে পারে না। একদমই তাই। দেখুন, আমি যেটুকু এক্সপার্টাইজ তো ওপিনিয়ন দিতে পারবো না, আমি অ্যাজ এ ডাক্তার হিসেবে যেটুকু বলতে পারি, আমরা পিকচারটা পরে দেখেছি, এখনো পিকচারটা মনে পড়লে আমাদের বুকটা ঘুরে পড়ে ওঠে। এত সাজানো গোছানো হয়ে একটা রেপ যেখানে এরকম ঘটনা ঘটলো, একজন অ্যাডাল্ট এবং যথেষ্ট মানে শক্তি সম্পন্ন একজন নারী এবং শিক্ষিত একজন নারী প্রতিবাদ তো অবশ্যই করেছে। সে তো তার জীবনের শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করে তখনও সে প্রতিবাদ করেছে।
তো সেই জায়গা থেকে এত সাজানো গোছানো মানুষের মনে একটা প্রশ্ন আসবেই। এবং আমাদের মনে প্রশ্ন অনেক এসেছে, সেই উত্তর খোঁজার জন্যই আমাদেরকে রাতে ঘুমাতে যায় না, আমাদের নিজেদের মনের মধ্যে যে প্রশ্ন থাকে। এই ঘটনা এতটাই ন্যাক্কারজনক, আমি বলছি তো, যারা এই ঘটনার প্রতিবাদকারীদেরকেও যারা খারাপ বলছে, তারাও মনে করে যে এই ঘটনাটা যথেষ্ট ন্যাক্কারজনক, এর পিছনে অনেক কিছু যোগসাযোগ আছে, এটা খুঁজে বার করতে হবে। এবার সেকেন্ড পার্ট যেটা খুব গুরুত্বপূর্ণ আজকে নিয়ে, আমি বুঝতে পারছি আশফাকুল্লাহ নাইয়া খুব মানসিক ভাবে হয়ে পড়ছে, চোখের জল বেরিয়ে যাচ্ছে, খুব স্বাভাবিক। আমরা খবর করি, আমরা খবরে থাকি, কিন্তু আমাদের করতে হয়। কিন্তু সত্যি বলছি দর্শক বন্ধুরা, মাথা রাখবেন যে আমাদেরও যন্ত্রণা হয়, এবং প্রথম ডে ওয়ান থেকে আমরা যখন খবর করে চলেছি, আমরা সত্যিটাকে তুলে ধরার জন্য প্রবল চেষ্টা করেছি, কিন্তু অনেক সময় অনেক সমস্যার মুখোমুখি আমাদেরও হতে হয়, এবং ঠিক একই রকম ভাবে আবেগপ্রবণ হয়ে আশফাকুল্লাহ নাইয়ার চোখ দিয়ে জল বেরোচ্ছে। এবং যে জায়গাটা আরো একটা বিষয় নিয়ে আশফাক আমি কথা বলবো তোমার সাথে, যেটা অভিযোগ উঠেছে, সবটাই অভিযোগ, এবং সেটা নিয়ে খবরও হয়েছে। তুমি তোমার প্রথম অভিযোগটা তোলে WBJDA অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন, যেটা শাসক দলের মদতপুষ্ট বলে অভিযোগ রয়েছে, এবং তৃণমূল কংগ্রেসের তাদের ফেসবুক অফিসিয়াল পেজ থেকেও পোস্ট হয়েছে, প্রেস কনফারেন্স হয়েছে। যাই হোক, WBJDA অ্যাসোসিয়েশন অভিযোগ তুলেছিল প্রথম, এবং সেটা নিয়ে খবর হয় যে তুমি তোমার ডিগ্রি জাল বা ভুয়ো ডিগ্রি দিয়ে তুমি চিকিৎসা করছো, এবং একাধিক জায়গায় ফলাও করে গ্রাম বাংলার দিকে বা বেশ কিছু জায়গায়, এবং তুমি এই জালিয়াতি, তোমার বিরুদ্ধে যে অভিযোগ, যদিও আমরা খবর করলেও সেই ভিত্তিটা আমরা মানি না, কিন্তু সাধারণ দর্শক এটা দেখেছে, এর ভিত্তি কতটা, এর ভিত্তি কি রয়েছে। দেখুন, যে খবরটা ওরা ফেসবুক থেকেই খুঁজে খুঁজে একটা ছবি বার করেই ওরা ওটাকে ভাইরাল করার চেষ্টা করেছে, এবং আমি দেখেছি অনেক রিপোর্টার বন্ধুও না তথ্য নিয়ে ওটাকে নিয়ে খুব হইচই করেছে। ওখানে যদি সোজা কথা আমি একটা বলি, প্রিন্টিং মিস্টেক, যে ওরা ব্যাকেটে একটা পিজিটি লিখে দিলে ঝামেলা হতো না। এবং আরেকটা মিস্টেক, যে আমি রেগুলার ট্রিটমেন্ট করতে যাই, ওরা প্রথমে ওরা যেটা একটা ফ্রি ক্যাম্প করে আমাকে নিমন্ত্রণ করেছিল একবার, এবং আরও 2 বা 3 বার, টোটাল 2 থেকে 3 বার ফ্রি ক্যাম্প করার জন্য যাই। সেখানে ডেজিগনেশন নিয়ে ওরা, যারা জানবেন, যারা ডেজিগনেশন লেখেন, প্রিন্ট করেন, তারা ওই যারা হেলথ সেন্টারের যারা মালিক হন বা হেলথ সেন্টার যারা পরিচালনা করেন, একেবারে সাধারণ মানুষ। আমি বলেছিলাম যে 3 বছর ধরে যদি কেউ কোথাও ট্রিটমেন্ট করেন, তাহলে যদি প্রতি সপ্তাহে 3 বছর হলে প্রতি 52 সপ্তাহে বছর হয়, মানে 150 দিন আমি যদি পেশেন্ট দেখি, একটা পেশেন্ট তো হবে, একটা ডাক্তারবাবু তো মানে একটা পেশেন্ট তো দেখবে, তো 150 পেশেন্ট আপনি পাবেন। এবং এখনও যদি কোনো মঙ্গলবার যান, কোনো না কোনো পেশেন্ট তো খুঁজতে অন্তত আসবে। তাহলে একজন সাংবাদিক বন্ধুর আপলোডের উপরে আমি বলেছিলাম যে তথ্য নিয়ে তো সাংবাদিকের সঙ্গে চ্যালেঞ্জ করার মতো তো আর এর চেয়ে গর্বের কি হতে পারে, মানে আর ক্লারিফিকেশন কি হতে পারে। সাংবাদিক বন্ধুকেই মেন, একদম আমি সাংবাদিক বন্ধুকেই তথ্য বলেছিলাম যে আপনি একজন পেশেন্টকে যদি আমি 1 টাকা নিয়ে দেখে থাকি সিঙ্গুরে, আবার সাংবাদিক বলেছেন আমার বাড়িও সিঙ্গুরে, তাহলে আপনার বাড়ির পাশে তো খোঁজ নিন। একটা পেশেন্টকে 1 টাকা দিয়ে যদি আমি দেখে থাকি, তাহলে আমি কি বলবো, এটা প্রমাণ করবো কেন, আমি ডাক্তারই ছেড়ে দেবো, এরকম অনৈতিক কাজ আমি ছেড়েই দেবো। কিন্তু তাও বলছি, পেশেন্ট আমি দেখেছি, দেখিও এবং দেখবো। অন্তত পেশেন্ট দেখা নিয়ে কখনো সমালোচনা হোক বা পেশেন্ট দেখা নিয়ে কখনো সমালোচিত হব, এই ব্যাপারটা আমার মনে হয় সামাজিকভাবেও যারা ভাবছেন, যাদের মনে এখনো এটা নিয়ে খারাপ ধারণা আছে, তাদেরকে আমি বলবো এটা ক্লারিফাই করে নিন। একজন ডাক্তারবাবুর কাজই হচ্ছে পেশেন্ট দেখা, এবং আমি এটা ধর্ম, বর্ণ, পজিশন, পাওয়ার নির্বিশেষে যে কোনো পেশেন্টকে আমার যে নলেজ আছে সেই নলেজের মধ্যে এসে আমি অবশ্যই তাকে দেখতে পারি। অভিযোগটা এইরকম যে তুমি তৃণমূলের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, অভিযোগটা উঠছে, এবং একই সাথে এমনটা অভিযোগ উঠেছে তুমি নাকি সন্দীপ ঘোষের খুব স্নেহধন্য, খুব প্রিয়ভাজন, সন্দীপ ঘোষের সাথে তোমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। তুমি তোমার পূর্বের যে কলেজে তুমি পড়াশোনা করেছো, যে কলেজে খুব সম্ভবত ন্যাশনাল মেডিকেল কলেজ, সেই সময় বা তারপরে তুমি জিএস ছিলে, এবং সন্দীপ ঘোষ তোমাকে শুভেচ্ছা দিয়েছে বা
এই ধরনের তথ্য, এবং এ নিয়ে একাধিক বিতর্ক এসছে সামনে। এই যে জায়গাটা, তুমি সত্যি সন্দীপ ঘোষের স্নেহধন্য, আমার প্রশ্ন হবে সেই জায়গায়, তুমি সন্দীপ ঘোষের কতটা স্নেহধন্য, এবং তুমি আন্দোলনের একটা বড় মুখ, তোমাকে দেখে আন্দোলনের বহু মানুষ এগিয়ে আসে, তাহলে কি এটা কি একটা নাটক হচ্ছে? এই অভয়ার মঞ্চের, এই অভয়ার যে এই আন্দোলন, অভয়ার ন্যায় বিচারের জন্য তুমি সন্দীপ ঘোষের স্নেহধন্য হয়ে তুমি কি করে এখানে আন্দোলনে থাকছে, এই নিয়ে তো প্রশ্ন উঠছে। না, আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য দুটোই বলুন, কোনোটাই হয়নি সন্দীপ ঘোষের স্নেহভাজন বা কাছের হওয়ার। আমি জানি না, ওদের মনে একটা আজব ধরনের এই প্রশ্নটা চলে এসেছিল। আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, আরে আমি এটা বারবার ক্লিয়ার করেছি, জেনারেল সেক্রেটারি তো অনেক দূরে হয়, আর জেনারেল সেক্রেটারি হতে গেলে অনেক যোগ্যতা লাগে, সে যে কোনো ছাত্র রাজনীতির হোক। আমি কখনো কোনো রাজনৈতিক দলের মেম্বার ছিলাম না, জেনারেল সেক্রেটারি অনেক দূরের কথা। এইটুকু এত মানে বেসিক আমি বলছি যে রাজনৈতিক দলের কোনো ইউনিটের কোনোভাবে মেম্বারও ছিলাম না। তাহলে এইটা তথ্য একটা আজগবি একটা তথ্য বলে কোনো নেই, কিন্তু তাও আমি বলছি এটা, এগুলো বলার কারণ কি? এগুলো বলে একটা মানে অপোজিশন তৈরি করে দেওয়া বা একটা পলিটিক্যাল রং লাগিয়ে দেওয়ার একটা চক্রান্ত। দেখুন, পলিটিক্স এর আগে যারা করেছে এবং যারা ভবিষ্যতে করবে এবং যারা করছে, পলিটিক্সটা কিন্তু মানুষের উন্নতি কল্পেই এসেছিল। এখন ধীরে ধীরে পলিটিশিয়ান শুনলেই মানুষের কেমন একটা গা ঘিনঘিন করছে। তো এই জায়গা থেকে না মানে একটা ভাবধারার যে অধপতন তৈরি হচ্ছে, তো সেই অধপতনের জায়গাতে একটা মানুষের ধারণা এসে কাউকে খারাপ করতে গেলে, যদি কাউকে বাজে কিছু বলি তাকে পলিটিক্যালের সঙ্গে জুড়ে দাও, দিলেই সে অটোমেটিক খারাপ হয়ে যাবে, কারণ ওটা একটা বাজে জায়গা তৈরি হয়ে গেছে অলরেডি। ক্লারিফিকেশন বলছি, আমি কখনো জিএস হইনি, হতে পারিনি। হ্যাঁ, এখন আরজিকর আরডিএর আমাকে জিএস করা হয়েছে মুভমেন্ট থেকেই বলতে পারেন। দ্যাটস ওয়ান পজিশন আই হ্যাভ গট ইন মাই লাইফ, বাট আগে সব করতাম না কিছু। মানে শুনলে আমাদেরও প্রথমে খারাপ লেগেছিল। এটাই কি সত্যি ডাব্লিউডি জেডিএফ রাজনীতি করার জন্য এবং টিকিট পাওয়ার জন্য বেশ কিছু, আমি নাম নেব না, বেশ কিছু আন্দোলনকারী যারা মুখ, এবং তুমিও তার মধ্যে একটা মুখ, যে শাসক দল বা অন্য কোনো দলের টিকিট পাওয়ার জন্য লড়াই করছে? অনশনও পার হয়ে গেছে, ওভার, সবটা শেষ, আর কিছু হওয়ার নেই। এখন যেটা হচ্ছে নিজেদের টিকিট পাওয়ার জন্য, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। না, এটা একেবারে ভুল। দেখুন, আবার আমি আপনাকে বলছি যে টিকিট পাওয়া হচ্ছে পলিটিক্যাল একটা মেন স্ট্রিম রাজনীতি। একদম। এখন তো টিকিট পাওয়া যায় না, এখন টিকিট কিনতে হয়। ওই টিকিট পাওয়ার কথাটা বলে অন্তত পক্ষে আমাদের যে সামাজিক প্রতিষ্ঠিত জায়গাটা যেটা আছে, অন্তত আমি একজন সার্জেন, সেটাকে কলুষিত করার জায়গা। টিকিট পেতে হলে তার, আমার মনে হয় বলাটা হয়তো একটু খারাপ শুনতে লাগবে, কিন্তু এখন টিকিট পেতে হলে ভালো কাজের জন্য চেঁচামেচি করতে হবে। এখন টিকিট পেতে হলে একটু মারধর করতে হয়, একটু এখানে ওখানে হইহুল্লোড় করতে হয়। তো এটা টিকিট পাওয়ার নয়, এটা বিচার পাওয়ার জায়গা। আর আমি পার্সোনালি যদি আমাকেই টার্গেট করে বলেন, আমি মনে করি যে লক্ষ লক্ষ মানুষ টিকিট পেয়েছে, লক্ষ লক্ষ মানুষ মন্ত্রী হয়েছে, এমএলএ হয়েছে, এগুলো তো কি বলবো, গণতন্ত্র শুধু নয়, রাজতন্ত্রে রাজা হয়েছে, তারা মাটিতে মিশে গেছে। কিন্তু বেঁচে যেটা থাকে না, সেটা হলো ভাবধারা। যদি ভাবধারার কোনো জন্ম দেওয়ার চেষ্টা, আমি অন্তত সেটা করার চেষ্টা করি, যেটা বেঁচে থাকবে এবং সেটা সবাই উপকৃত হবে। টিকিট অতটা ইম্পর্টেন্ট নাকি, বারবার বলেছি যে কোনো শাসক এবং শাসনতন্ত্র সবসময় না ডিরেক্ট বিষ দিয়ে মারে না। ডিরেক্ট বিষ দিয়ে যদি মেরে দেয় তো চোখে পড়ে যাবে। ওরা মারে কিভাবে? সঠিক সময়ে সঠিক রোগের ঔষধ না দিয়ে। আর সেই ঔষধগুলো কি? স্লো পয়জন। আর সেই ঔষধ রোগগুলো কি? বেকারত্ব। সেই ঔষধগুলো কি? অশিক্ষা। রোগগুলো কি? অশিক্ষা। সেই রোগগুলো কি? অবিচার। তো এই রোগগুলোকে না ওরা বানায় নতুন মানুষের মৌলিক অধিকার। কোভিড এতটা ভয়ঙ্কর নয় যতটা বেকারত্ব। কোভিড এতটা ভয়ঙ্কর নয় যতটা অশিক্ষা। কোভিড এতটা ভয়ঙ্কর নয় যতটা পিছিয়ে পড়া নারী শিক্ষা। আপনি এই রোগগুলো ট্রিটমেন্ট করুন, দেখবেন সমাজ পরিবর্তন। এটা আমার পার্সোনাল বিশ্বাস। আমি চাই এই খুব খাঁটি কথা, এটা পার্সোনাল বিশ্বাস। এটাই সমাজের মূল কাঠামোর একটা ভিত্তি স্থাপন, যার দ্বারা সমাজের মেরুদণ্ডটা তৈরি হয়, একটা দাঁড়িয়ে আছে। একদম। শাসক তো চেয়ার নিয়ে এসে, চেয়ার আপনি খুনোখুনি, মারামারি, লড়াই, দাঙ্গা, হেনা তেনা করে আপনি একটা চেয়ারে বসছেন, নীলবাতি গাড়ি চড়ছেন, আপনার 10 জন পুলিশে আপনাকে সিকিউরিটি দিচ্ছে, আপনি তো পাওয়ার ফলাবেনি, একদমই নর্মাল। কিন্তু যেটা দায়িত্ব সেটা হলো বিরোধী এবং বিরোধ,
তো আমার মনে হয় গণতন্ত্র এটাই একটা সৌন্দর্য, যদি গণতন্ত্রের মেন সৌন্দর্য বলেন, সেখানে বিরোধী বা বিরোধ করার একটা জায়গা, স্পেস আছে। সেই স্পেসটা আমার মনে হয়, আমি আজকের বিরোধী করছি বলে আমাকে কোনো একটা দলের ট্যাগ লাগিয়ে, এবং আমি রিপিটেডলি সবাইকে বলেছি যে কোনো দলের, কোনো ছাত্র, স্টুডেন্ট ইউনিয়ন দলের কোনোদিন কোনো মেম্বার ছিলাম না। এবং শ্রীরামপুরের এতে এরকম কথা উঠেছে, শ্রীরামপুরের রেফারেন্সে তুমি নাকি একাধিক অপারেশন পর্যন্ত করেছো, এমন ধরনের পর্যন্ত অভিযোগ উঠেছে। এটা খুব একটা সেন্সিটিভ কথা আপনি বললেন, মানে আমি নাম করে বলছি, এমন ডক্টর আমরা কখনো আমাদের অন্তত একদম অ্যাজ এ ডক্টর আমাদের পেশেন্ট সম্পর্কে ইনফরমেশন না দেওয়াতে আমরা বিশ্বাস করি। আপনি নামটা বললেন তাই মানে জাস্ট টাচ আমি করতে পারবো, বেশি বলবো না। তৃণাঙ্কুরের বাবার অপারেশনের সময় আমি টিমে ছিলাম, এবং অ্যাজ এ ডক্টর হিসেবে, শুধু তৃণাঙ্কুর বলে নয়, যদি এখনই মমতা ব্যানার্জি থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, মোহাম্মদ সেলিম সাহেবের থেকে শুরু করে, এবং যদি যে কোনো বৈপ্রাপ্ত বসু থেকে শুরু করে মন্ত্রী সাহেবও যদি আসেন, তার যদি অপারেশন লাগে, একজন ডাক্তার হিসেবে আমি ওই পার্টটা অন্তত দেখবো না, যে পলিটিক্যাল পার্ট অনেক দূরে। আমাদের কাজই হচ্ছে রং, ধর্ম, বর্ণ নির্বিশেষে অপারেশন করা, যেহেতু আমি সার্জেন, ট্রিটমেন্ট করা। এবং একটা যেহেতু বললেন, আমি বলতে পারি, ওনার তৃণাঙ্কুরদার বাবার সঙ্গে কথা হয়েছিল, খুব বলিষ্ঠ একজন ব্যক্তি, অনেক এজের পরেও যখন অপারেশনে ওনাকে কোনো ভয় লাগছে, ভীতু এরকম কিছু, খুব মজবুত একজন মানুষ, এবং খুব ভালো ইন্টারাকশন হয়েছিল, এবং আশীর্বাদও করেছিলেন যে বাবা তোমরা আরো ভালো ডাক্তার হয়। এটা একদম পলিটিক্যালি আমার মনে হয় কোনো কানেক্ট করা উচিত না। আরজি করে পড়াশোনা করছি, আরজি করেই অপারেশন হয়েছেন, বাবা এসেছিলেন অপারেশন। এটা আমার বাবা বা আমার পরিবার হলো, আমরা বলবো যে একটুখানি তুমি দেখে নাও সম্পর্কের জায়গা থেকে, আমরা রোগী। এবং আমি আগে থেকে তৃণাঙ্কুরদাকে চিনতামও না। অপারেশনের সময় পেশেন্ট পার্টি আসলে আমরা যেভাবে দেখি, সেভাবে এইটা তৃণাঙ্কুরদা তৃণমূল কংগ্রেসের নেতা, এইটুকু ব্যাস। ধন্যবাদ আশফাক, অনেকটা সময় নিলাম, অনেক আলোচনা হলো, এবং যে তথ্যটা স্পষ্ট হলো যে আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে যে কতগুলো অভিযোগ, সেটা আমার মনে হয় কোথাও ভিত্তিহীন। আমরা সেই নিয়েই আলোচনা করলাম, সেই তথ্য দিয়ে, এবং যে কথাগুলো উঠেছিল তার অধিকাংশই তথ্য কিন্তু প্রকৃত নেই, শুধুমাত্র নামের পাশে যে ডিগ্রি সেটাও তিনি পরিষ্কার করলেন। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে, শুধু অভিযোগ তুললেই হবে না, সেটা প্রমাণ সাপেক্ষ তো হতে হবে। এবং আশফাকুল্লাহ নাইয়া, শুধু আশফাকুল্লাহ নাইয়া নয়, যে জুনিয়র ডাক্তাররা, জেডিএফ, তারা যে আন্দোলন করছে, তারা কিন্তু কোনো স্বার্থে নয়, নিজেরা নিজেদের সবটা বিসর্জন দিয়ে নিজেদের কাজের মাধ্যমে ন্যায় বিচারটাকে ছিনিয়ে আনতে। তাদেরও বিশ্বাস যে ন্যায়টাকে তারা ছিনিয়ে আনবে, যারা অপরাধী তাদেরকেও প্রকাশ্যে এনে তাদের যোগ্য সাজা দেওয়ার ব্যবস্থা তারা করতে পারবে, এমনটা বিশ্বাস নিয়ে তারা আবারও পথে নেমেছে, এবং ন্যায়টাকে তারা ছিনিয়ে আনবেই। কোন রকম কোনো বাধা তাদেরকে আটকাতে পারবে না, এমনটাই কিন্তু স্পষ্ট করলো আজকে আশফাকুল্লাহ নাইয়া, ডক্টর আশফাকুল্লাহ নাইয়া। কলকাতা আরজিকর থেকে আমি গোপাল শাহ, নিউজ ইন্ডিয়া নাও 365।